আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আমি সাঁতার জানি না। আমি যত এগিয়ে যাচ্ছি মেয়েটি আরও পুকুরের গভীরে চলে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখি কোথায় সেই মেয়ে? তার বদলে ভয়ঙ্কর একটা মেয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। অনেক বছর আগের কথা। তখন পরীক্ষা শেষ, অঢেল অবসর। কি করে সময় কাটাবো তাই ভাবছি। আশ্চর্যজনকভাবে কাজ জুটে গেল। সন্ধ্যের সময় বাইরে বসে আছি সবাই। এমন সময় পাশের বাড়ির বেরতি মেসোমশাই এসে দাঁড়ালেন। অমায়িক ভদ্রলোক, মানুষের দায়ে বিপদে বুক দিয়ে এসে পড়েন। যেমন ভদ্রলোক তেমন তার স্ত্রী, ছেলে মেয়ে নেই। বেরতিবাবু এলেন টেলিগ্রাম হাতে করে। কি ব্যাপার? বড় বিপদে পড়েছি। কেন, কি হলো? দেশে আমার ভাই থাকে জানেন তো, সেই ভাইয়ের খুব অসুখ, তাই খবর এসেছে। তাই নাকি? এর আগের চিঠিতে অসুখের সব বিবরণ ছিল। আমি এখানকার এক বড় ডাক্তারের সাথে আলোচনা করে ওষুধপত্র কিনেছি। ভেবেছিলাম নিজেই নিয়ে যাব, কিন্তু কাল থেকে বাতের ব্যথাটা দারুণ বেড়েছে। চলাফেরাই করতে পারছি না। লক্ষ্য করলাম বেরতিবাবুর হাতে মোটা লাঠি। কথাবার্তার ফাঁকে ফাঁকে মুখটা বিকৃতি করছেন। আমরা আশেপাশের সবাই জানতাম মাঝে মাঝে বেরতিবাবু রাতে একেবারে পঙ্গু হয়ে যান। তার অসহ্য কাতরানি আমরা বাড়ি থেকেই শুনতে পাই। তাই কি যে করব বুঝতে পারছি না। হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল। এক কাজ করলে হয়। কি কাজ? রূপেশ তো বসেই আছে, সে যেতে পারে। তাহলে তো কথাই নেই। রূপেশ পারবে তো যেতে, অচেনা জায়গা। আত্মসম্মানে লাগলো। বললাম, এ আর শক্ত কাজ কি? তাহলে আর দেরি করো না, কাল সকালেই রওনা হয়ে পড়ো। আমার সঙ্গে এসো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। কথা শেষ করে বেরতিবাবু হাতে লাঠি নিয়ে এগিয়ে গেলেন, সঙ্গে আমিও। বাড়িতে এসে বেরতিবাবু বললেন, কাল বেলা 10:15 গাড়ি, হাওড়া স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3rd ক্লাসে ভাড়া 9 টাকা 20 পয়সা। ট্রেন মজিদপুর পৌঁছাবে সন্ধে 6টায়। স্টেশনে গাদা গাদা সাইকেল রিক্সা, রিক্সায় বড় জোর মিনিট 25 কি আধ ঘন্টা। ভাড়া নেবে 1 টাকা। এই নাও টাকা। 50 টাকা দিলাম। বিদেশ বিভুঁয়ে সঙ্গে বাড়তি টাকা থাকা ভালো। আর এই ওষুধের ব্যাগ। বেরতিবাবু চামড়ার ছোট একটা স্যুটকেস এগিয়ে দিলেন। কি অসুবিধা হবে? আপনি যেমন চমৎকারভাবে বুঝিয়ে দিলেন তাতে মোটেই অসুবিধা হবার কথা নয়। আমার ভাইয়ের নাম অদিতি, অদিতি ভট্টাচার্য। গ্রামের স্কুলের হেডমাস্টার। সবাই এক ডাকে চিনে। তুমি রিক্সাওয়ালাকে হেডমাস্টারের বাড়ি যাব বললেই হবে। পরের দিন 9টা বাজতেই ট্যাক্সি এসে হাজির। বেরতিবাবু সে ব্যবস্থাও করে রেখেছেন। আমি ট্যাক্সিতে উঠতে যেতেই বেরতিবাবু লাঠিতে ভর দিয়ে পাশে দাঁড়ালেন। আপনি আবার কষ্ট করে এলেন কেন? কষ্ট আর কি, তাছাড়া তুমি আমার জন্য এতটা করছো, আমি এটুকু করব না? তুমি বৌমাকে বলো শরীরের এই অবস্থার জন্য আমার যাওয়া সম্ভব হলো না, কিছু যেন মনে না করে। সুটকেসের মধ্যে একটা কাগজে ওষুধ সেবনের সব বিধি লেখা আছে, কখন কোন ইঞ্জেকশন দিতে হবে সব লেখা আছে। গাঁয়ের প্রফুল্ল ডাক্তারই দেখাশোনা করে।
তাকে দেখালেই হবে। তারপর ট্যাক্সি নিয়ে সোজা হাওড়া। ট্রেনে বসে বসে ভাবছি, এর আগে কোনোদিন গ্রামে যায়নি। আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক। গ্রাম সম্পর্কে আমার অবশ্য একটা মোহ ছিল। পদ্ম ফুল ফোটা পুকুর, ঝোপঝাড়ে জোনাকির মেলা, ধান ক্ষেত, পাখির কাকলি। কিন্তু মজিদপুরে হয়তো এসব দেখার অবকাশ হবে না। অসুখের বাড়ি, গৃহস্বামীর কঠিন অসুখ। ট্রেন যত এগিয়ে যেতে লাগলো, শহরের চিহ্ন মুছে যেতে লাগলো। তার পরিবর্তে পানা ঢাকা ডোবা, বাঁশঝাড় কুঁড়ে ঘর আর গাছ দেখতে লাগলাম। ট্রেন যখন মজিদপুরে পৌঁছালো তখন বেশ অন্ধকার। 6টার সময় এত অন্ধকার হবার কথা নয়, কিন্তু আকাশে কালো মেঘের সমারোহ। স্টেশন দেখে মাথায় হাত দিয়ে পড়লাম। ছোট স্টেশন, টিম টিম করছে তেলের বাতি। গোটা দুয়েক চাষি নামলো, নেমেই তারা অন্ধকারে মিশে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, দু একবার মেঘও ডাকলো। স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু একটাও সাইকেল রিক্সা চোখে পড়ল না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বেরতিবাবু বলেছিলেন নেমেই ভ্যান রিক্সা পাওয়া যাবে, কিন্তু কিছুই তো চোখে পড়ছে না। লোকজনও তো দেখতে পাচ্ছি না। যাই, স্টেশন মাস্টারের কাছে একবার জিজ্ঞাসা করি। টিকিট ঘরের সামনে গিয়ে দেখি বড় তালা ঝুলছে। কেউ নেই, তালা মেরে চলে গেছে। মনে হয় আর কোনো ট্রেনও আসবে না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এবার যাব কি করে? স্টেশনের বাইরে এসে বিদ্যুতের আলোয় দেখলাম 3টে রাস্তা 3 দিকে গিয়েছে। রাস্তা মানে অসমতল গ্রাম্য পথ। এ তো দারুণ সমস্যা হলো। দুর্যোগপূর্ণ রাতে এবার কোন রাস্তা ধরে এগুবো সেটাও তো বুঝতে পারছি না। এমন সময় পেছন থেকে আওয়াজ, সাইকেল রিক্সা পাবেন না, সব নবীন মাইতির ওখানে গেছে। চমকে উঠলাম। ঘাড় ঘুরিয়ে দেখি আধো অন্ধকারে শাড়ি পরে এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। ভদ্র মহিলা কি আমার সাথেই ট্রেন থেকে নেমেছেন? এতক্ষণ তাহলে কোথায় ছিলেন? জিজ্ঞেস করলাম, নবীন মাইতির ওখানে বলতে? নবীন মাইতির ছেলের বিয়ে, বরযাত্রীর জন্য 30খানা সাইকেল রিক্সা ভাড়া করেছে। সম্পূর্ণ জৈত্যার, পয়সার তো আর অভাব নেই। তা আপনি যাবেন কত দূর? অদিতি ভট্টাচার্যের বাড়ি। কিন্তু আপনি মেয়ে মানুষ, একা এখানে? এখন আমি একাই থাকি, এইখানেই তো আমার ঘর। এখানেই ঘর মানে? আশেপাশে তো কোনো ঘর নেই। না মানে সামনের গ্রামেই আমার বাড়ি। আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়ি যাব। আপনি হেডমাস্টারের বাড়ি যাবেন তো? উনার পাশের গ্রামেই আমার বাড়ি। ও আচ্ছা, কিন্তু কি করে যাওয়া যায় বলুন তো? পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। কতটা পথ হবে? মাইল 3। আমি ওদিকেই যাব। যাবেন তো চলুন, দেরি করে লাভ নেই। বুঝতে পারলাম মেয়েটার অসীম সাহস। অগত্যা আমিও হাতে ওষুধের ব্যাগ নিয়ে রওনা দিলাম। একে সরু রাস্তা, পাশাপাশি দুজনে যাবার উপায় নেই। মেয়েটি আগে আর আমি তার পেছনে হাঁটতে লাগলাম। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। কিছুটা যাবার পর মেয়েটিকে আর দেখতে পেলাম না। অন্ধকারে যেন মিলিয়ে গেছে। আশ্চর্য, মেয়েটি গেল কোথায়? এই যে, কই, কোথায় আপনি? এই যে পিছনে। আশ্চর্য,
মেয়েটি সামনে ছিল, হঠাৎ পিছনে গেল কি করে? আমি ভাবছি আপনি হয়তো আমাকে অনুসরণ করে আসছেন। আসলে পথ তো আর ওইদিকে নয়, এই দিকে। কিন্তু ওই দিকটা তো ঝোপঝাড়, মানুষজন ওই দিকে যায় বলে তো মনে হচ্ছে না। সবাই যায়, তুমি নতুন তাই বুঝতে পারছো না। অগত্যা মেয়েটার পিছু পিছুই যেতে হলো। কিছুটা যাবার পর সামনে একটা পুকুর দেখতে পেলাম। মেয়েটি পুকুর পাড়ের ওপর দিয়ে হাঁটতে লাগলো। একটু যাবার পরই মেয়েটি হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। আমাকে এখান থেকে উঠাও, আমি উঠতে পারছি না। আরে আপনি পড়লেন কি করে? দাঁড়ান, আমি যাচ্ছি। আমি পাড় থেকে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু মেয়েটি যেন আরও পুকুরের গভীরের দিকে চলে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না। অগত্যা আমিও পুকুরে নামলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যত এগিয়ে যাচ্ছি মেয়েটি আরও পুকুরের গভীরে চলে যাচ্ছে। এইভাবে প্রায় এক গলা জলে চলে গেছি। হঠাৎ পুকুর পাড় থেকে কেউ চিৎকার করে উঠল, তোর সাহস তো কম নয়, তুই এই মাসুম ছেলেটাকে তোর জালে ফাঁসাবার চেষ্টা করছিস? তুমি তাড়াতাড়ি পাড়ে উঠে এসো, ও কোনো সাধারণ মেয়ে নয়। ভয়ে তখন আমার অবস্থা খারাপ। সামনে তাকিয়ে দেখি কোথায় সেই মেয়ে, তার বদলে ভয়ঙ্কর একটা মেয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। আমি প্রাণপণ জল থেকে পুকুর পাড়ে উঠে এলাম। সেই ভয়ঙ্কর পিশাচটি আমাদের সামনে দাঁড়িয়ে লোকটিকে বলল, কে তুই? তোকে তো আগে কখনো দেখি নাই। দেখিসনি? তবে এবার দেখবি, চলে যা এখান থেকে। যাচ্ছি, তবে তোকেও আমি দেখে নেব। যা, তোর ভাগ্য খুব ভালো, না হলে তোকে মেরে সাথী বানাতাম আজ। তারপর সেই ভয়ঙ্কর মেয়েটি যেন বাতাসে মিলিয়ে যায়। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে। এতক্ষণে একটুও বুঝতে পারিনি মেয়েটি আসলে একটা পিশাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না আসলে আজ আমাকে মেরে ফেলতো। সে ঠিক আছে, কোথায় যাবে তুমি? আমি অদিতি ভট্টাচার্যের বাড়ি যাব। ও, কিন্তু তার তো খুব অসুখ চলছে, দিন দশেক জমে মানুষে টানাটানি। হ্যাঁ, শুনেছি। আমি কলকাতা থেকে তার ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। আমার একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার। ঠিক আছে বাবা, তবে বড্ড দেরি করে ফেলেছ। চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তারপর আমি তার পিছু পিছু হাঁটতে লাগলাম। আপনিও কি ট্রেন থেকে নেমেছেন? না না, আমি মাঝে মাঝে স্টেশনে বেড়াতে আসি, আজও এসেছিলাম। আপনি এসেছিলেন বলে আজ আমি প্রাণে বেঁচেছি। আচ্ছা, অদিতিবাবু কেমন আছেন জানেন? সকালে বিশেষ ভালো ছিল না, প্রফুল্ল ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছিল। দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল, তবে খুব আশাপ্রদ নয়, বুঝলেন? হ্যাঁ, ওষুধপত্র নিয়ে যেন দ্রুত পৌঁছাতে পারি। বড্ড ভালো ছেলে তুমি, তবে রাত বিরেতে কখনো একা এইভাবে আর এসো না। বাঁশের একটা সাঁকো পার হতেই ভদ্রলোক বললেন, এবার দুজনে দুদিকে, আপনার আমার পথ এক নয়। আমি বাঁ দিকে যাব, আপনি ডান দিকে। আমি অদিতিবাবুর বাড়ি চিনব কি করে? চেনবার অসুবিধা হবে না, উঠোনে অনেক লোক দেখবেন,
হেডমাস্টারকে গাঁয়ের সবাই ভালোবাসে কি না। আপনাকে অশেষ ধন্যবাদ। তারপর তিনি চলে গেলেন। আমিও এগিয়ে গেলাম। বাড়িটা বেশি দূরে নয়, 2-3খানা বাড়ির পরেই। উঠানে গোটা তিনেক হেরিকেল জ্বলছে, বেশ কয়েকজন লোক চলাফেরা করছে। আমি গিয়ে উঠোনে দাঁড়াতেই একজন ফিরে দেখল। কে? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ, অদিতিবাবুর দাদা বেরতিবাবুর কাছ থেকে। বাতে শয্যাশায়ী বলে তিনি নিজে আসতে পারলেন না, আমার হাত দিয়ে ওষুধ পাঠিয়েছেন। ওষুধ? বাড়ির মধ্যে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। সেই এলেন। যদি আর একটু আগে আসতেন। আজ সন্ধ্যায় সব শেষ হয়ে গেছে। আসুন এখানে। দাওয়ার দিকে এগিয়ে গেলাম। বাঁশের খাটিয়ায় অদিতি ভট্টাচার্য শুয়ে আছেন। তার পায়ের ওপর মাথা রেখে একটি স্ত্রীলোক কাঁদছে। মৃতদেহের দিকে চোখ ফিরতেই চমকে উঠলাম। মেরুদণ্ড বেয়ে শীতল শিহরণ বয়ে গেল। এ কি করে সম্ভব যে ভদ্রলোক আমাকে সেই পিশাচের হাত থেকে বাঁচিয়ে এবারই নির্দেশ দিলেন, তার চেহারার সঙ্গে অদ্ভুত মিল, একেবারে অভিন্ন সেই মুখ। বড়লোক যাত্রী কি আমাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এলেন? কিন্তু কেন? তিনি তো জানতেন আমার ওষুধের বাক্স আর কোনো প্রয়োজন লাগবে না। জানি না, এর উত্তর জানা সম্ভব হয়নি। কোনো রকম সেই রাতটা কাটিয়ে পরদিন ভোর ভোর কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।